আজকে এই শুভ একাদশী তিথিতে আমাদের মনের বেদনা, আমাদের মনের দুঃখ আমরা প্রভুর শ্রীচরণে নিবেদন করলাম। আজকে হরিনাম সংকীর্তন আমরা আস্বাদন করব। আজকের একাদশী ভৈমী একাদশী, জয়া একাদশী যেটাই বলবেন, ভীম একাদশী আমরা যেটাকে বলি। হ্যাঁ, বছরে 24টা একাদশী হয়, কিন্তু মাগো মাসে দুটো করে একাদশী, মানে 12 মাসে 24টা একাদশী হয়। তা 24টা একাদশী যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যারা করতে পারে না বছরে অন্তত 4টা একাদশী করা দরকার। কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈমী, এইটা। হ্যাঁ, অন্তত 4টা করা দরকার। শয়ন একাদশী, পার্শ্ব উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর এই ভীম একাদশী। এই একাদশীটা মানে যারা খুব পেটুক মানুষ তাদের জন্য এই একাদশীটা। কেন ভীম একাদশীর নামটা হয়েছে? কারণ ভীম কোনো একাদশী করতে পারতো না। ভীম এত পেটুক ছিল যে ভীম কোনো একাদশী করতে পারতো না। কারণ মহাভারতে উল্লেখ রয়েছে, যখন মা কুন্তী রন্ধন করতেন, হ্যাঁ, মা কুন্তী যখন রন্ধন করতে বসতেন, রন্ধন করার আগে আনাজ করতেন, তা তখন ভীম এসে বলতো যে মা রান্না হইলে মা গো খাইব পিছু, আজ্ঞা হইলে তার আগে খাই কিছু কিছু। মানে রান্না হলে তো খাবো, কিন্তু তুমি যদি আজ্ঞা দাও তাহলে ওই কাঁচা শাকসবজি একটু আমার পেটে যাক। এইরকম পেটুক ছিল ভীম। তাই ভীম কোনো একাদশী করতে পারতো না। শ্রীকৃষ্ণ বললেন যে শোনো ভীম, তোমার মতো পেটুক লোকে কোনো একাদশী করতে পারবে না। তুমি যদি বছরে একটা একাদশী করো তাহলেই তুমি উদ্ধার পেয়ে যাবে। তাই ভীম এই একাদশীটা করতে বলে এই একাদশীটার নাম হচ্ছে ভীম একাদশী। আমরা তো দেখলাম যে অনেক কত আপনাদের ভীম আজকে পুজো হচ্ছে। আপনাদের এই মেদিনীপুরেই কিন্তু এটা দেখতে পাওয়া যায়। আমাদের ওদিকে মানে ভীম একাদশীটা করে, কিন্তু এইভাবে মূর্তি পুজোটা হয় না। আমাদের ওদিকে কিন্তু কেউ দেখেও নি। আমি আপনাদের মেদিনীপুরে এসে দেখেছি, বড় বেশ ভালো লাগে। হ্যাঁ, একটু ভীমের কথা একটু বলি, যেহেতু আজকে এই ভীম জানেন তো এত পেটুক ছিল। বক রাক্ষস বলে একটা রাক্ষস ছিল। আমাদের ওই যে একচক্কা গ্রাম বীরচন্দ্রপুর, যেটা নিত্যানন্দের জন্মস্থান, আপনারা কেউ গেছেন? বীরভূমের, ওই তো দেখো মা গেছে। বীরভূমের একচক্রা গ্রাম, বীরভূমের তারাপীঠ সবাই যায়, কিন্তু তারাপীঠের পাশেই আছে বীরচন্দ্রপুর। বর্তমানে নাম হয়েছে বীরচন্দ্রপুর, তখন নাম ছিল একচক্রা গ্রাম। খুব গুরুত্বপূর্ণ, কারণ মহাভারতেই গ্রামটির উল্লেখ রয়েছে। হ্যাঁ, যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে যখন ছিল, তখন ভীম যখন যাচ্ছিল একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, আর দেখে কিনা একজন ব্রাহ্মণ খুব ক্রন্দন করছে, একেবারে নয়ন জলে ভেসে ভেসে খুব ক্রন্দন করছে। তা ভীম এসে বলছে যে কি ঠাকুরমশাই ব্রাহ্মণ, আপনি এইভাবে কাঁদছেন কেন? এবার কি হলো না, ওই একচক্রা গ্রামে একটা রাক্ষস বাস করত, তার নাম হচ্ছে বক রাক্ষস। বক রাক্ষস। এবার বক রাক্ষস এত ভয়ঙ্কর যে যখনই গ্রামে আসতো, এক ধার থেকে 5 জন 10 জন যাকে খুশি ইচ্ছা হতো মুখে করে তুলে নিয়ে চলে গিয়ে একদম নিজের ভক্ষণ করে ফেলতো। হ্যাঁ, প্রত্যেক দিন একদিন করে এসে গ্রামের একটা মানুষকে নিয়ে চলে যেত। এইবার তখন গ্রামের সবাই মিলে বলল যে এই বক রাক্ষস, আপনি এইভাবে যাকে খুশি যখন তখন এইভাবে মারবেন না, আপনার জন্য আমরা একটা নিয়ম করব। বলে কি নিয়ম? যে আপনার জন্য আমরা প্রত্যেক দিন ওই ডাল ভাত তরকারি পাঠাবো, হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে মাংস হিসাবে একটা মানুষ আপনাকে পাঠাবো, সেটা আমরাই নির্দিষ্ট করে দেব। হ্যাঁ, মানে কেমন ভাবে নিয়ম, হয়তো প্রত্যেক দিন গ্রামের একটা বাড়ি থেকে একজন করে মানুষ যাবে। এমন কি হতো, হয়তো একটা বাড়িরই 4-5 জনকে একসঙ্গে খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে তাদের সংসারটাই নষ্ট হয়ে যায়। তা তখন গ্রামের লোকেরা বলল যে ঠিক আছে বক রাক্ষস, আপনি এইভাবে মানুষ মেরে খাবেন না, আমরা প্রত্যেক দিন একজনকে নির্ধারণ করে আপনার কাছে পাঠাবো, ডাল ভাত তরকারি তার সঙ্গে মানুষ। এইবার বক রাক্ষস বলছে ঠিক আছে, না চাইতেই যদি খাবার আমার কাছে চলে আসে, কেন আমি শুধু শুধু মারতে যাব? বলে ঠিক আছে তাই হবে। এই বলে প্রত্যেক দিন গ্রামের একটা বাড়ি থেকে একজন মানুষ যায়। হ্যাঁ, মানে ধরুন আজকে এই বাড়ি থেকে গেল, তারপরের দিন তার পাশের বাড়ি থেকে একজন, তারপরের দিন তার পাশের বাড়ি থেকে একজন, এইভাবে একজন করে যেতে যেতে একজন ভিখারি ব্রাহ্মণের একমাত্র সন্তান আজকে তার যাওয়ার পালা এসেছে। এইবার তখন দেখ, আর বক রাক্ষস বলে দিয়েছে আমি কিন্তু ওই বুড়ো হাবড়ার মাংস খেতে পারবো না,
প্রত্যেকদিন আমার জন্য একটা জোয়ানও আমার জন্য পাঠাতে হবে। হ্যাঁ, এই বলে যখন ব্রাহ্মণ, তার একমাত্র সন্তান, আজকে তার যাওয়ার পালা, আর ব্রাহ্মণ ক্রন্দন করছে। এই ব্রাহ্মণের ক্রন্দন দেখে অজ্ঞাতবাসে ছিল ভীম, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দেখে কিনা ব্রাহ্মণ এইভাবে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, ব্রাহ্মণ ঠাকুর মশাই, আপনি এইভাবে কাঁদছেন কেন? আর তুমি যাও যাও, আর তোমাকে আর শুনতে হবে না, আমি মরছি আমার জ্বালায়, আর তুমি কোথা থেকে এসে আমাকে জিজ্ঞাসা করছো? বলে, না না বলুন না, আমি তো কোনো উপায় করতেও পারবো। উপায়? তবে শোনো, আমাদের গ্রামে একটা রাক্ষস বাস করে, তার নাম হচ্ছে বক রাক্ষস। প্রত্যেক দিন এক একজনের বাড়ি থেকে এক একজন করে মানুষ তার কাছে পাঠানো হয়, তার সঙ্গে ডাল ভাত তরকারি। এবার আজকে আমার একমাত্র ছেলের যাওয়ার পালা এসেছে। আমি বেঁচে থাকতে আমার ছেলে ওই বক রাক্ষসের খাদ্য হয়ে চলে যাবে, আমি বাবা হয়ে কিভাবে সহ্য করতে পারবো? তাই আমি আজকে ক্রন্দন করছি। তখন ভীম তার কথা শুনে মনে মনে এত কষ্ট পেল, বলে, ঠাকুর মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত মনে আপনার ছেলেকে নিয়ে আনন্দ করুন। আজকে ওই বক রাক্ষসের খাবার হিসাবে আমি যাব ওই বক রাক্ষসের কাছে, আপনার ছেলেকে যেতে হবে না, আমি যাব ওই বক রাক্ষসের কাছে। এই বলে ভীম গেছে বক রাক্ষসের জন্য। বক রাক্ষস যেখানে আসবে সেই মাঠের মধ্যে গেছে, গিয়ে দেখে কি যে এক পুকুর ডাল, এক পুকুর তরকারি, আর একটা ঢিপি, ভাতের ঢিপি করা আছে। হরি বল। তা দেখুন, রাক্ষস বলে কথা, তার কি আর খাদ্য কম হবে? মানে মাংস হিসেবে একটা গোটা মানুষ লাগে, তাহলে তো ভাত লাগবেই। তা এক ঢিপি ভাত, এক পুকুর ডাল, এক পুকুর তরকারি করা আছে। এবার ভীম তো গিয়ে দেখে কি ব্যাপার হলো, বক রাক্ষস তো চারিদিকে কোথাও নেই। তা ভীম মনে মনে চিন্তা করছে যে বক রাক্ষস যখন এখনো আসেনি, আমি না হয় যখন বক রাক্ষস আসবে তার খাদ্য হবেও, সেটা পরের ব্যাপার। এক কাজ করি, ওই ডাল ভাত খিদেটাও বড় পেয়েছে, ওই বক রাক্ষসের ডাল ভাত তরকারি আমি নিজেই মেখে খেতে শুরু করি। আমি একটু নিজে মেখে খেতে শুরু করি। এই বলে ভীম করেছে কি, ওই যে একটা ঘটনা আছে না, মানে একজন রেল লাইনে মাথা দিতে যাচ্ছে, রেল লাইনে মাথা দিতে যাচ্ছে, আর সঙ্গে একটা হাতে একটা টিফিন কারি। তো একজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলে, রেল লাইনে মাথা দেবো, সংসারে জ্বালা যন্ত্রণা ভালো লাগছে না। বলছে, রেল লাইনে মাথা দিবি তা নয় বুঝলাম, হাতে টিফিন কারি কেন? বলছে, ট্রেন যদি লেটে আসে। ট্রেন যদি লেটে আসে তাহলে তো আমাকে কিছু খেতে হবে। তাই ভীমেরও আজকে সেই অবস্থা হয়েছে যে বক রাক্ষস যখন আসবে আমাকে খাবে সেটা পরের ব্যাপার, আমি আগে ডাল ভাত তরকারি নিজে মেখে নিজে জীবনটা বাঁচাই। এবারে ডাল ভাত তরকারি যখন মেখে খেতে শুরু করেছে, আর ওদিকে বক রাক্ষস এসেছে। বক রাক্ষস এসে দেখে কি কি এত বড় সাহস, আমার খাদ্য হয়ে এসেছে আর আমার খাবার ওই ডাল ভাত তরকারিকে নিজে মেখে খাচ্ছে, বেটাকে এক ঘুষিতে একেবারে জমলোকে পাঠিয়ে দেব। এই বলে বক রাক্ষস পিছন থেকে এসে যেই না ভীমকে একটা ঘুষি যেই না ভীমকে একটা ঘুষি মেরেছে, ভীম তখন এই রকম করে দিল, মশা তাড়ানোর মতো। মশা তাড়ানোর মতো এইরকম করে দিল। কি, আমি বক রাক্ষস একখানা ঘুষি মারলাম, ওর কিছু হলো না, তবে একের পরে ঘুষি মারবো। এই বলে বক রাক্ষস করেছে কি, একের পরে ঘুষি মারতে শুরু করেছে। যেই না একের পরে ঘুষি মারতে শুরু করেছে, ভীম তখন বলছে, আহ কে মালিশ করছিস ভাই, আর একটু কর, ফ্রিতে এইভাবে মালিশ পাওয়া যায় না। যখন বলছে কি, আমি বক রাক্ষস ঘুষি মারছে, তুই বলছিস মালিশ করছিস, ঠিক আছে তোকে দেখে নেবো, তো একবার এই আমার দিকে তাকা, তারপরে দেখাচ্ছি মজা। এই বলে যেই না ভীম ঘুরে তাকালো, ওই বক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে করতে এমন ঘাড় মুটকে দিল, বক রাক্ষস ওইখানেই নিধন হয়ে গেল। যেখানে ভীম বক রাক্ষসকে নিধন করেছিল সেই জায়গাটা এখনো আছে। আপনারা যদি কেউ কখনো বীরচন্দ্রপুরে যান, আপনারা সেখানে গিয়ে দেখতে পাবেন। হ্যাঁ, তা এই হচ্ছে ভীম। তাই ভীম এত পেটুক ছিল বলে ভীম কোনো একাদশী করতে পারতো না। তাই বললো যে, কৃষ্ণ বলল, তুমি যদি বছরে একটা একাদশী করো, মানে তোমার মতো যারা পেটুক লোক
তারা কোনো একাদশী করতে পারবে না। তাদের জন্য এই একাদশীটা, এই একটা একাদশী করলেই উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই একাদশী আপনারা যদি পারেন অবশ্যই করার চেষ্টা করবেন। আমি কাউকে জোর করব না, তবে নিশ্চয়ই করার চেষ্টা করবেন। একাদশীর অনেক গুণাগুণ শুধুমাত্র ভক্তি জগতের দিক থেকে নয়, অনেক সায়েন্টিফিক ব্যাপারও আছে। এই যে আমরা 14-15 দিন ধরে নানান রকম খাবার গ্রহণ করি, হ্যাঁ, সেইটা আমরা যদি মাসে 2টো একাদশী করি সেটা কিন্তু তার সঙ্গে একটা ব্যালেন্স হয়ে যায়। তাই অনেক সায়েন্টিফিক ব্যাপারও আছে। একাদশীটা আপনারা যদি পারেন অবশ্যই করার চেষ্টা করবেন। তাই আজকে মহাপ্রভু হরিনাম করছেন, হরিনাম করছেন, আর হরিনাম করতে করতে গদাধর নরহরি রামানন্দ শনে বারবার বাড়ির ধারা প্রভুর বহে দুনয়নে। আজকে ক্রন্দন করতে করতে গদাধর নরহরিকে বলছে, গদাধর নরহরি, আজ আমার বড় বৃন্দাবন দর্শনের ইচ্ছা হয়েছে, তোমরা আমার সাথে বৃন্দাবনে যাবে? প্রভু, আমরা আপনার সাথে বৃন্দাবনে যাব, এই যে আমাদের বড় সৌভাগ্যের কথা, চলুন আমরা সবাই যাব। আচ্ছা, কোন পথে যাবেন? কেন? আমি ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে যাব। ঝাড়খণ্ডের পথে? প্রভু, সেই পথে তো বাস করে ভিল জাতি। মহাপ্রভু বললেন, ভক্তগণ, ওই ভিল জাতিকে আমি হরিনাম দিয়ে উদ্ধার করে তবেই বৃন্দাবনে প্রবেশ করব। এই বলে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে যখন যাচ্ছেন ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে, রাস্তা দুধারে দাঁড়িয়েছিল ভিল জাতি। মহাপ্রভুকে দেখে দূরে সরে যাচ্ছে। মহাপ্রভু বলছে, ওরে ভিল, এমন দূরে সরে যাস না, তোরে আমার কাছে আয়, তোরা আমার কাছে আয়। এই হরি নাম বল, একবার কৃষ্ণ নাম বল, এই নাম করলে তোরা উদ্ধার পেয়ে যাবি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। ভিল জাতি মহাপ্রভুর চরণতলে লুটিয়ে বলছি, প্রভু, আমরা জাতিতে ভিল, আমরা মদ্যপান করি, আমরা মাংস ভক্ষণ করি, এই গলা পচা দেহ কি আর হরিনাম নেওয়া যায়? মহাপ্রভু বললেন, ওরে, তোরা আজ থেকে মদ মাংস বর্জন কর, এই হরিনাম আমি তোদের দান করলাম, এই হরিনাম তোরা কর। তোরা জাতিতে ভিল, তাতে কি হয়েছে? জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তোরা জাতিতে ভিল, তাতে কোনো অসুবিধা নাই, এই হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই হরি নাম দিয়ে মহাপ্রভু উদ্ধার করছেন আর বলছেন, প্রেমানন্দে মেতে হরি বলো। কোনো জাতির বিচার নাই। ওমা, বন্যা দেখেছো? মায়েরা, বন্যা দেখেছো? এদিকে হয় বন্যা? বাস, আমিও বন্যা দেখেছি, কারণ আমিও থাকি বীরভূমের ইলামবাজার, একেবারে অজয় নদী পেরোলেই ইলামবাজার। তা যেহেতু নদীর ধারে থাকি, তাই বন্যার ছোটবেলায় 2-1টা আমিও দেখেছি। তাহলে বন্যা আমিও দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছেন যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। নবদ্বীপে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কোথায় থেকে ভক্তরা এসে এমন ভাবে দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করছে। বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই গত জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, যারা আমার ইউটিউবে কীর্তন শোনেন তারা হয়তো অনেকেই দেখেছেন। লন্ডনে আমি 40 দিন ছিলাম। ইংল্যান্ডে 4টা শহরে কীর্তন করেছি। হ্যাঁ, বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ আর স্কটল্যান্ডের ইডেনবরা, এই 4টা শহরে, বড় বড় শহরে কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তনের ব্যবস্থা করেছিল। তাই দেখে বড় অবাক লাগলো, জানেন যে বাঙালি যারা রয়েছে তারা কীর্তন করছে, হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ, হ্যাঁ, কত সাদা মানুষ, তারা খোল কতাল সহযোগী একটা ধুতি চাদর গলায় দিয়ে, তুলসীর মালা গলায়, তিলক সেবা করে, দুটি বাহু তুলে এমন ভাবে পাগলের মতো হরিনামে নৃত্য করছে। এটা দেখে বড় অবাক লাগলো যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, 200 বছর ধরে রাজত্ব করেছিল আমাদের দেশে,
তা তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়ে হরিনামে ক্রন্দন করছে। কিন্তু দেখুন আমাদের ঘরের ছেলে নিমাই নিতাই, আমরা কি তাদের পথকে অবলম্বন করতে পারছি? আমরা কি তাদের দেওয়া শিক্ষাকে গ্রহণ করতে পারছি? দেখে বড় অবাক লাগে জানেন, অনেক জায়গায় হরিনাম সংকীর্তন করতে যাই, এই হরিনামের জন্য নানান জায়গায় যাচ্ছি, তো সারাদিন হরিনাম করাচ্ছে, এত সুন্দর সামনে প্যান্ডেলের সামনে নিতাই গৌরের আরতি হচ্ছে, আর প্যান্ডেলের পিছন দিকে সব উল্টে পড়ে আছে। হরি বল। এইটাই কি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দান করেছেন? শুধু বাহ্যিক আড়ম্বরেই তো ভগবানকে ডাকলে হবে না, তার দেওয়া শিক্ষাগুলোও আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা তাদের সংস্কৃতিকে নিজের করে নিয়ে আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি, তা এইটা করলে হবে না। মহাপ্রভু যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথও আমাদেরকে অবলম্বন করতে হবে। মহাপ্রভু বলেছিলেন, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী একেবারে সত্য হয়ে উঠেছে। সারা পৃথিবীর সকল মানুষ এই প্রেমের বন্যায় ডুবলো। বলছে কি, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদীর, নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাতির বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না। শুধু জাতির বিচার নাই তা নয়, দেখো হরিদাস